গৌতম দা, আমরা যেরকম দেখলাম শুরু থেকে ভোট অধিকার যাত্রা করলেন রাহুল গান্ধী তেজস্বী যাদবের সঙ্গে মিলে, সেই সময় যেরকম মানুষের মধ্যে না সেরকম সে একজোট হয়ে তারা যে লড়াইটা দেবেন বলে মনে হচ্ছিল, কিন্তু সত্যি সত্যি লড়াইয়ের ময়দানে সেভাবে কিন্তু দেখা যায়নি। আপনার কি মনে হয় বিরোধীদের আহ এই লড়াইয়ের কোথায় ঘাটতি ছিল, বা আদৌ ঘাটতি ছিল, কি মনে হয় আপনার? অবশ্যই ঘাটতি ছিল। এবং এটা আমিও, যখন আমি বিহারের নির্বাচনের আগে বেশ কিছু বিরোধী জোটের মধ্যে এমন কিছু ঘটনা রসায়ন দেখলাম, যেটা দেখে আমার কিন্তু নিশ্চিত আমার ধারণা ছিল যে যাই হোক এনডিএ এখানে বিজেপি জয়ী হবে। আর আমার বিজেপি বা এনডিএ জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না। প্রথমে সংশয় ছিল, পরবর্তীকালে ছিল না কেন। এবং একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে বিরোধী দলগুলোর মধ্যে, এটা প্রত্যেকে কেউ প্রতিটা নির্বাচন থেকে কেউ শিখছেন না। এটা হচ্ছে যে বৃহত্তর যদি মনে হয় প্রতিদ্বন্দ্বী অর্থাৎ রাজনৈতিক শত্রু, তাকে যদি পরাস্ত করতে হয় তাহলে একটা বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু সেই ঐক্যের কথাটা মাথায় না রেখে প্রত্যেকে নিজের নিজের জমি এবং জায়গার কথা ভাবছে। যেমন আমি বলছি আরজেপি, এটা ঘটনা যে সে মানে তার জায়গা ছাড়তেই রাজি ছিল না, অনেককেই ছাড়তে রাজি ছিল। এই যে বৃহত্তর ঐক্যের যে কনসেপ্ট, এটা যে উদারতা দেখানো মুখ্যমন্ত্রী, এটা গেল প্রথম প্রশ্ন। যে কারণে এমনকি প্রথম দিক থেকে কংগ্রেসের মধ্য থেকেই বলা হয়েছিল, কংগ্রেসের দায়িত্বপ্রাপ্তশীল নেতা যিনি বিহারের দায়িত্বে, তিনি বলেছেন তেজস্বীর নেতৃত্বে ইলেকশন প্রতিদ্বন্দ্বী লড়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী হবে কিনা এটা পলিটিক্যাল। এই যে মুখ্যমন্ত্রীর প্রশ্নে যে ধোঁয়াশা, যেটা যে এনডিএর মধ্যেও ছিল, সেটা যে বিজেপি দূর করে ফেলেছিল তাড়াতাড়ি, এটা ঘটনা যে এই বিরোধী জোটের মধ্যে সেটা করতে একটা টানাপোড়েন চলেছে। এমনকি যে কারণে নরেন্দ্র মোদী বলতে বাধ্য হয়েছিলেন, খুবই একটা যে ভাষাটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না, তবুও তিনি বলেছিলেন যে কপালে চাকু ঠেকিয়ে মুখ্যমন্ত্রীর পদ তেজস্বী আদায় করেছে। ঘটনাটা বলার তিনি সুযোগ পেয়ে গিয়েছিলেন, ফলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছিল ক্রমশ যে বিরোধী জোট ঐক্যবদ্ধ নয়। দ্বিতীয়ত আর একটা জিনিসও আছে, যেটা তেজস্বী যাদব সম্পর্কে যেটা বলা হয় যে তারা হচ্ছে এমআই জোট, মানে মাইনরিটি এবং যাদব, মূলত এদের কম্বিনেশনে চলেন। এবারে কিছু কিছু তারা উদারতা দেখিয়েছিলেন, কিন্তু একেবারে যে বিহারে একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হয় বিভিন্ন মানে কেন্দ্রে, সেগুলো হচ্ছে যে ইবিসি বলা হয়েছে যাদেরকে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, প্রচুরই ব্যাকওয়ার্ড যারা আর কি, তাদের সেই ব্যাকওয়ার্ডের মধ্যেও ব্যাকওয়ার্ড, সেই সংখ্যার যে রিপ্রেজেন্টেটিভ, তাদের সংখ্যার ক্ষেত্রে কিন্তু অ্যাকোমোডেট করে নেওয়াটা কিন্তু অতটা উদারতা দেখানো হয়। তেজস্বী আরজেডি যাদের বলা হতো এমআই, মানে মাইনরিটির দল, তারা শেষ পর্যন্ত মুসলিম ক্যান্ডিডেট এবার দিয়েছে সব থেকে কম দিয়েছে, যার পুরো ফায়দাটা লুটেছে কিন্তু আসাদুদ্দিন ওয়েসির এআইআই। এবং এআইএম টা একটা বিচিত্র একটি রাজনৈতিক দল, যার সঙ্গে আঁতাত সে এখন দাবি করছে, তার সঙ্গে যে আঁতাত করা হয়নি, তেজস্বী কিছু দায়ী করছে। সমস্যাটা হচ্ছে যে তার সঙ্গে তার মতো একটা উগ্র ধর্মভিত্তিক একটা দল, তার সঙ্গে আঁতাত করাটাও যেমন সমস্যা, আবার না করাটাও সমস্যা। করলে সমস্যা হচ্ছে তার এখন সমস্তটা একটা মেরুকরণ হওয়ার সুবিধা হয়ে যায় বিজেপি। আর না করলে তিনি ভোট অন্য জায়গায় প্রার্থী দাঁড় করিয়ে কেটে দেবে, কারণ তিনি, তারও কোনো উদারতার বলে কিছু নেই। তিনি তার জায়গা থেকে তার দলকে কেন জায়গা দেওয়া হচ্ছে না, এই জন্য তিনি বিরোধী বিজেপি সাহায্য করতে পর্যন্ত রাজি আছেন, কিন্তু তিনি বিরোধীদের সাহায্য করবেন না। এই যে বিরোধী দলগুলোর মধ্যে এই যে কতগুলো অদ্ভুত কম্বিনেশন রয়েছে, যে কম্বিনেশনটার কারণে মানে কখনোই একটা ঐক্যবদ্ধ চেহারা ভোটের আগে দেওয়া যায়নি। ফলে আমি সেদিন থেকেই যেদিন রাহুল গান্ধী আর গেলেন না, এমনকি দিল্লির মিডিয়াতে প্রশ্ন হলো রাহুল আর প্রিয়াঙ্কা কোথায়, তাদের দেখা যাচ্ছে না কেন। মাত্র একটি যৌথ সভা করেছেন দ্বিতীয় পর্যায়ে, আর কোনো যৌথ সভা হয়নি। সেই কারণে যে হয়নি, তার কারণ হচ্ছে কংগ্রেসকেও, কংগ্রেসের এখন বলতে পারে যে কংগ্রেসকে আমি সিট দিইনি একটাই কারণে, সমস্ত দায়টা তো কংগ্রেসের একার নয়, ওখানে কংগ্রেস প্রধান শক্তি নয়, সেটা সবাই জানে। কিন্তু ঠিক যে সমস্ত জায়গায় আমার কাছে সন্দেহজনক ভোটটা আরো বেশি মনে হয়েছে এই কারণে, ঠিক যে সমস্ত জায়গা দিয়ে রাহুলের পদযাত্রা গিয়েছিল, সেই প্রত্যেক কটা আসনে কিন্তু কংগ্রেস পরাস্ত।
এবং বিরোধীরাও পরাস্ত। মানে ওইগুলোর কোনো একটা মেটিকুলাস কোনো ডিজাইনটা থাকলে ডিজাইনটা করতে তাদের বাধা নেই, স্বাভাবিকভাবে বিরোধী পক্ষ সেই এনডিএ বা বিজেপি সেই ধরনের একটা রণনীতি তৈরি করবে, যে কারণে ওই তাকে দেখানো ভবিষ্যতে যে রাহুল গান্ধী সেটা দেখানোর জন্য রাজনৈতিক ভাবে সে করবেই, কিন্তু সেটা প্রতিরোধ করার ব্যবস্থা কি? আর কংগ্রেস সম্পর্কে তো বলাই হয়ে থাকে, কংগ্রেস কখনোই কোনো সাংগঠনিক ভিত্তিক দল নয়, ক্যাডার ভিত্তিক দল নয়। কংগ্রেস অনেকটা হাওয়ার ভিত্তিতে চলে। মানে তারা কতগুলো ইস্যু তুলে আনে, সেই ইস্যুতে যদি কোনো ভাবাবেগ তৈরি হয় তবেই তারা পায় ভোট, আদারওয়াইজ অন্যত্র তাদের পক্ষে মাটিতে জায়গা ফেলা খুব মুশকিল। ফলে কংগ্রেসের খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার, এবং যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য একটাই হতে পারে, সবচেয়ে দুঃখজনক হলেও, কিন্তু কি করা যাবে, এখন আরজেডির মতো দল কংগ্রেসের সবচেয়ে বিশ্বস্ত মানে শরিক প্রথম থেকে। ইউপিএ এক, তাকে খুব গর্বে বড়াই করে বলা হতো ইউপিএ একই হচ্ছে সব থেকে আসল জোট, মানে ইন্ডিয়া জোট নয়। এই জন্য ইন্ডিয়া জোট নামটা ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে মহাগঠবন্ধন। কারণ ইন্ডিয়া জোটের অনেকেই নেই এখানে, আলাদা আলাদা ভাবে আছে। এটা ঘটনা যে বিজেপি তার তো রণনীতিটা জেতার জন্য সব ধরনের সবকিছু ব্যবহার করবে, কিন্তু সেটা প্রতিরোধ করার ক্ষমতা কোথায়, প্রতিরোধ কি করে করবেন এটাও ভেবে দেখা দরকার। ভোট নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন বা ভোটের ট্রান্সপারেন্সি নেই, সেটা একটা দিক, সেটাতে হয়তো কিছু হতে পারে, কিন্তু একদিকে এই কারণে বিরোধী জোটের কোনো আত্মসমালোচনা করার কিছু নেই তা কিন্তু নয়। সেটা কিন্তু প্রতিটি নির্বাচনেই ঘটছে, এবং কোনো নির্বাচন থেকে বিরোধী দলগুলো সেগুলো তার কোনো মানে আমার মনে হয় না কোনো শিক্ষা লাভ করছে। সৌভাগ্যের বিষয় যে আগামী দিনে যে নির্বাচনগুলো আছে সেখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষার খুব একটা প্রয়োজন নেই। সেখানে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, যদি মনে করে তারা তো কংগ্রেস বা বামপন্থীর সঙ্গে তো অ্যালায়েন্সের প্রশ্নই নেই। সেটা অবশ্য আমার ব্যক্তিগত মত, অ্যালায়েন্স না করাটাই ভালো। এখানে আলাদা নইলে বিরোধী পক্ষের প্রকৃত স্থান বিজেপি পেয়ে যায়, যেটা কেরালার ক্ষেত্রেও তাই একই কথা প্রযোজ্য। করা উচিত নয়। তামিলনাড়ুতে যে জোটটা রয়েছে অলরেডি, সেই জোটটাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তারা সেভাবেই লড়বে। আসামের ক্ষেত্রেও যেটা হয়েছে, একটা ভালো সিদ্ধান্ত হয়েছিল যে ওই মুসলিম পন্থী দল তাদের সঙ্গে, মুসলিম ভিত্তিক যে দল ইউডিএফ তাদের সঙ্গে সমঝোতা ছিল না, ফলে সেইটা একটা ব্যাপার আছে সেখানে। কংগ্রেসের এমনি বাস্তবিক গ্রাউন্ড রিয়েলিটি তো ভালো অবস্থা, কিন্তু এখন এই এসআইআর, যদিও আসামে এসআইআর হচ্ছে না, সেটা একটা শুভ দিক। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর যে ঘটনা ঘটছে, আমি জানি না সত্য মিথ্যা কি, দিল্লি থেকে বলতে পারবো না, যে মানুষ আত্মহত্যা করছেন বা মারা যাচ্ছেন আতঙ্কে। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে দেশভাগের পর যারা উপরান্ত পূর্ববঙ্গ পাকিস্তান থেকে চলে এসেছিলেন, তাদের সিংহভাগ 90-95% হিন্দু। ফলে তাদের কাছে একটা টেনশন আছে এই এসআইআর, যে কারণে মতুয়াদের মধ্যেও দেখা যায়। এইটাই আর কি আমি যেটা বলবো, যে আমার মনে হয় বিরোধী দলগুলোকে মানে নিজেদের স্থান যদি তারা নিজেরা অন্যকে অ্যাকোমোডেট না করেন, উভয়ের যদি ব্যাপারটা না বোঝেন যে কে কোথায় শক্তিশালী, সেই অনুসারে যদি না দেন, তাহলে তো এই সুযোগ তো, কারণ আমি একটু আগে দেখছিলাম যে অন্তত 25-30টা আসন তাদের কিন্তু ভোটের ব্যবধানের মার্জিন কিন্তু খুবই কম, মানে 10,000-এর নিচে, এমনকি 500-র নিচে মার্জিন আছে এই সংখ্যাও অনেক, 1000-এর নিচে মার্জিন আছে সেই সংখ্যাও অনেক। ফলে এই সমস্ত জায়গায় ছোট ছোট অংশ, ছোট ছোট যদি সমঝোতা না হয়ে থাকে, তার ফলে কিন্তু এগুলো বিজেপি সুবিধা পেয়ে গেছে, এটা আমার ধারণা। সোফিয়া। গৌতম দা, আপনাকে সম্ভবত ছেড়ে দিতে হবে। রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? তার যে রাজনীতি, তিনি যে লড়াইটা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন রাজনীতিতে, সেটা একটা বড়সড় ধাক্কা কি বিহারের এই নির্বাচনেও পেল না? তিনি যদিও যাননি, পরে মাঠ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি যেভাবে লড়াই শুরু করেছিলেন, একটা বড়সড় ধাক্কা নয়? না, অবশ্যই ধাক্কা তো নিঃসন্দেহে ধাক্কা, কিন্তু তার তো মানে এই অর্থে এই নয় যে রাহুলকে এখন সন্ন্যাস নিয়ে নিতে হবে তার জন্য। এবং যারা এটা বলে থাকেন যে রাহুলের জন্যই বিজেপির সুবিধা, এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেন বিধানসভা নির্বাচনের ভিত্তিতে। 2024-এর লোকসভা ভোটের আগে বিধানসভা নির্বাচনগুলোতে কংগ্রেসের সাফল্য তো বিশাল কিছু ছিল না। উত্তরপ্রদেশে বিজেপি কি করে নেমে গেল নিচে, অযোধ্যায় রাম মন্দির হওয়া সত্ত্বেও নেমে গেল কিছু। বিধানসভাটা বিজেপির পক্ষে ম্যানেজ করাটা অনেক সহজ সব রকম ভাবে,
লোকসভায় বড় আরো ভোটার সংখ্যা, বড় পরিধি, সেখানে সবটা ম্যানেজ করা মুশকিল আছে। ফলে আমি এই বিধানসভা দেখে, আমি বিধানসভার সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো মেলাতে চাই না, এবং মেলাবো না। এবং এর দ্বারা বিজেপি লোকসভাতে সে একই 400 আসন নিয়ে চলে আসবে, এরকম আমার কোনো ধারণা এখন নেই, কোনো ফোরকাস্ট আমি করছি না, করবোও না কোনোদিন, কারণ আমি জানি সবকটি ভোটই আলাদা। ফলে রাহুলের ধাক্কা, রাহুল তো তার আগের যে ব্যর্থতা সেটা সবটাই তো মিটে গেল। রাহুল এই প্রথম বিরোধী নেতা হলেন সাংবিধানিক ভাবে, কিন্তু লোকসভা নির্বাচনের পর তখন তো তাকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হলো, যেটা বিধানসভাগুলোর ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে, এটা ঘটনা। লোকসভাকে তো সম্পূর্ণ সফল হয়েছে বলা যাবে না, কারণ 100 নিচে আসো, সেটা ঠিকই। 100 যার কাজ করেছে কোন একজন নির্দল যোগ দেওয়া ফলে, সেটা 2029 লোকসভা ইলেকশন অনেক দেরি। মানে এটা একটা মানসিক চাপ আছে বিরোধীদের জন্য, কংগ্রেসের কর্মকর্তাদের মধ্যে সেটা হবে যে তারা হতাশগ্রস্ত হবে, লড়ে কি লাভ। সেটা একটা মানে সাইকোলজিক্যালি বিজেপি অনেক বেশি এগিয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় না এর জন্য মানে রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন একটি সিট পেয়েছিল সেদিন মনে হয়েছিল তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। আজকে তাকে হারানো যাবে কিনা সেই প্রশ্ন। ফলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয়।